রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 দিনের সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে নিম্ন মধ্য আয়ের বাংলাদেশে উত্তরণ, যেখানে আছে এক বন্ধুর পথ পাড়ি দেওয়ার ইতিহাস। সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নের মাইল ফলক এমডিজি অর্জন, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর সহ উল্লেখযোগ্য অগ্রগতির প্রায় সফল হয়েছে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে। তার হাত ধরে আজকে সমৃদ্ধ বাংলাদেশ বিস্ময় ছড়ায় বিশ্বের বুকে। প্রধানমন্ত্রীর জন্মদিনে উন্নয়ন অগ্রযাত্রার বিস্তারিত তুলে ধরেছেন বাবু কামরুজ্জামান। তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বের বিস্ময়, ক্ষুধা দারিদ্র্যের তকমা কাটিয়ে উঠেছে উন্নয়নশীল দেশের কাতারে, যার হাত ধরে আমূল পাল্টে গেছে দেশের দারিদ্র্য কিংবা গোটা বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো। তার প্রধান রূপকার জননেত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বয়স 72 বছর হলেও 21 বছর দেশের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে 16.5 বছরই নেতৃত্বে আছেন শেখ হাসিনা। 1996 সালে তার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ক্ষমতা গ্রহণের শুরুতেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টন ও পার্বত্য শান্তি চুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান করেন শেখ হাসিনা। ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিজয় আসে বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই। আজকে বাংলাদেশের মানুষকে তিনি উন্নয়নের শিখরে তুলে ধরেছেন। উন্নয়নের অগ্রসর হিসাবে বাংলাদেশকে আজকে জাতিসংঘ থেকে সবাই আখ্যায়িত করছেন। কেবল রাজনৈতিক সাফল্য নয়, শেখ হাসিনার হাত ধরেই প্রসার হয় ডিজিটাল বাংলাদেশের। তাই তো মহাকাশেও এখন সগর্বে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট। একের পর এক সাহসী সিদ্ধান্তে অটুট থাকা প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের রক্তচক্ষু উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছেন পদ্মা সেতু, যা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বের বুকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর সহ একের পর এক উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়নের পথেও হাঁটছেন শেখ হাসিনা। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার স্বপ্ন কেবল অভিলাষ নয়। 2008-9 অর্থ বছরের মাত্র 6.5% জিডিপি প্রবৃদ্ধি তার নেতৃত্বে ছাড়াই 8%-এর ঘর। একই বছরে মাথাপিছু জাতীয় আয় $750 থেকে এখন তা ছাড়িয়েছে $2200। দেশের রপ্তানি আয় 2008-9 অর্থ বছরে ছিল $15.5 বিলিয়ন। 2018-19 অর্থ বছরে যা ছাড়াই $40 বিলিয়ন। এছাড়া একই অর্থ বছরে যে প্রবাসী আয় ছিল $10 বিলিয়ন, 2020-21 তা দাঁড়িয়েছে প্রায় $25 বিলিয়ন। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ $750 কোটি থেকে বেড়ে এখন তা $4,500 কোটি মাইল ফলকে। প্রধানমন্ত্রী যিনি স্বপ্ন দেখাতে পারেন, নিজের স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের আদলে স্বদেশকে গড়তে পারেন, এবং অর্থনৈতিক যে ক্ষেত্রে যে রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্তগুলো সময় মতো নিতে পারেন, সেগুলোর কারণে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার অনন্য উদাহরণ তৈরি করেছেন বিশ্বময়। এছাড়া সবশেষ বৈশ্বিক মহামারী করোনা সংকট মোকাবেলায় তাঁর ভূমিকা দেশে বিদেশে ব্যাপক প্রশংসা পেয়েছে। তাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই তো মাথা নত না করা এক বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে অনন্য রোল মডেল। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। অপকর্ম করে বিতর্কিত কোনো নেতা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। অপকর্মের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের টিকিট পাবে না। কে কি করেন সবার এশিয়ার আছে, শেখ হাসিনাকে ফাঁকি দিতে পারবেন না। আগামী নির্বাচনে আমরা সুশৃঙ্খল, সুগঠিত, আরো আধুনিক, আরো স্মার্ট আওয়ামী লীগ দিয়ে নির্বাচন করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে গণটিকা দেয়া হচ্ছে। আজ সকাল 9টা থেকে 4,600 ইউনিয়ন, 1054টি পৌরসভা, সিটি কর্পোরেশনের 443টি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে একযোগে টিকাদান চলছে।
25 বছরের বেশি বয়সী যারা আগেই টিকার জন্য নিবন্ধন করেছিলেন তাদের মধ্যে থেকে 75 লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে। সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় টিকাদান কেন্দ্রগুলোতে টিকা গ্রহীতাদের ভিড় দেখা যায়, তবে বয়স্কদের জন্য লাইন ছাড়াই অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। পাঁচটি পৃথক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ 1 বছর বৃদ্ধি করেছেন হাইকোর্ট। এর ফলে ঢাকায় করা 3টি এবং নড়াইল ও কুমিল্লায় করা 1টি করে মামলার তার জামিনের মেয়াদ বাড়ল। মামলাগুলোর জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগ করা ঢাকার 3টি এবং নড়াইলে মামলার জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দেন। এছাড়াও কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি AFM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। এদিকে বারবার তারিখ পরিবর্তনের পরও শেষ পর্যন্ত আজও শুরু হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের জন্য RT-PCR টেস্ট। 6টি বেসরকারি প্রতিষ্ঠান বিমানবন্দরের অভ্যন্তরে 12টি RT-PCR মেশিন স্থাপনের কাজ শেষ করলেও সংযুক্ত আরব আমিরাতের অনুমতি না মেলায় টেস্ট শুরু করা সম্ভব হচ্ছে না। RT-PCR মেশিনের সক্ষমতা যাচাই প্রাথমিকভাবে 100 জন কর্মীর নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল সফল হয়েছে, তবে তারা কোনো যাত্রী নন। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মফিদুর রহমান জানান, জটিলতায় আটকে আছে ল্যাবের কার্যক্রম। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাসুদ লাবনী। লাবনী, জানতে চাই আপনার কাছে যে এই ল্যাব কার্যক্রম শুরু না হওয়ার বিষয়ে কর্তৃপক্ষ আর কি বলছে? তন্ময়, আপনি যেটি বলছিলেন, আজ থেকে কিন্তু এই যে বিমানবন্দরে যে নতুন 6টি RT-PCR ল্যাব স্থাপন করা হয়েছে, অর্থাৎ করোনা পরীক্ষা করবার জন্য, যেটি দ্রুততম সময়ের মধ্যেই করোনার ফলাফল পাওয়া যায়, সেই ল্যাব তো এই ল্যাবটি আজকে উদ্বোধনের কথা ছিল, কিন্তু SOP জটিলতা অর্থাৎ কর্মপদ্ধতি নিয়ে যে সংযুক্ত আরব আমিরাত অনুমোদন দেয়নি, সেই জটিলতার কারণে কিন্তু আজকে এইটি উদ্বোধন করা সম্ভব হয়নি। এবং এর আগেও কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের বিমান প্রতিমন্ত্রী যেটি জানিয়েছিলেন যে আজকে সকালবেলা এই যে নতুন 6টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে নতুন 6টি RT-PCR ল্যাব স্থাপন করা হয়েছে সেটি উদ্বোধন করার কথা ছিল, এবং এর মাধ্যমে দুবাই সহ কয়েকটি দেশে যেহেতু বিমানবন্দরে করোনা পরীক্ষা না করে সেসব দেশে ঢুকতে দেওয়া হচ্ছিল না, সেসব দেশে ঢুকতে দেওয়া হবে, সেসব কারণে কিন্তু আজকে উদ্বোধন করার কথা ছিল। এবং আজকে বিকালেও কিন্তু দুবাইগামী একটি ফ্লাইট ছিল, কিন্তু যেহেতু অনুমোদন মেলেনি তার কারণে আজকে উদ্বোধন করা হয়নি। এবং কিছুক্ষণ আগে কিন্তু সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ভাইস এয়ার মার্শাল মফিদুর রহমান সাংবাদিকদের, আমাদের গণমাধ্যম কর্মীদের কে ব্রিফ করেছেন, এবং তিনি যেটি বলেছেন যে SOP জটিলতার কারণেই আসলে আজকে কোনো ফ্লাইটই ছাড়ছে না, অর্থাৎ আজকে বিকালবেলা দুবাইগামী একটি ফ্লাইট ছিল সেটিকে তিনি বাতিল করেছেন। এবং তিনি যেটি আশা করছেন যে এই 6টির মধ্যে হয়তোবা কয়েকটি ল্যাবের অনুমোদন আজকেই মিলবে। এবং এখানে কিন্তু যারা দুবাই যাবেন তারা কিন্তু আসলে অপেক্ষা করছিলেন, এখন তারা এখান থেকে চলে গিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে আজকে হয়তোবা এই 6টির মধ্যে 2 থেকে 3টি ল্যাবের অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটি পেলেও হয়তোবা আমরা সেই খবরটি জানতে পারবো। এবং এছাড়া কিন্তু এই যে 6টি নতুন ল্যাব স্থাপন করা হয়েছে, এর আগেও কিন্তু আরেকটি ল্যাব ছিল, সেটির মাধ্যমেই কিন্তু বিশেষ ফ্লাইটগুলো চালু করা হচ্ছিল। এবং যে আমাদেরকে যেটি জানানো হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আপাতত কোনো বিশেষ ফ্লাইট চালু করা হবে না, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত বা যেসব দেশ শর্ত দিয়েছে যে বিমানবন্দরে RT-PCR ল্যাব না থাকলে সেসব দেশে কোনো প্রবাসীকে ঢুকতে দেওয়া হবে না, তো সেই সব দেশ থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত আর কোনো বিশেষ ফ্লাইট চলবে না বলে আমাদেরকে জানানো হয়েছে। তন্ময়। মাসুদ লাবনী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হওয়ার জন্য। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে 1 কাপ চা।
কাপ তো ভালো করে ধুইতাছি, তা আপনি হাতটা ধুইবেন না? চাচা মাছটা ঠিক করে পড়েন। মাছ পয়লা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মাইনা সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে করোনার সংক্রমণ নিম্নমুখী অবস্থায় স্থিতিশীল রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 20 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 6 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 4 জন মারা গেছেন। চট্টগ্রামের করোনা ডেডিকেটেড হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও যশোরে 1, কুষ্টিয়ায় 5 এবং বরিশালে 2 জন মারা গেছেন। বহুল আলোচিত সমালোচিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিবি। সোমবার দিবাগত রাত 2টার দিকে গোয়েন্দা পুলিশের দল তাকে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য মুফতি ইব্রাহিমকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ডিবি কর্মকর্তারা জানান, মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ছিল। ফেসবুক, ইউটিউব ও ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন তিনি, আর এসব কথার জন্য মানুষের কাছে ভুল মেসেজ চায়। এসব অভিযোগ যাচাই করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য, অসত্য বক্তব্য, তত্ত্ব প্রচার করে জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি করেছে সেইগুলি খতিয়ে দেখার জন্য মূলত তাকে আমরা নিয়ে এসেছি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে যদি সন্তোষজনক জবাব দিতে না পারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, দিনের সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দর্শক, বাংলাদেশ বিমান বাহিনীর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তেজগাঁও পুরান বিমানবন্দর এলাকায় আকাশে মনোজ্ঞ ফ্লাইট প্লাস আয়োজন করা হয়েছে। যুক্ত হচ্ছে সেখানে। তন্ময়, এরই মধ্যে বিমানের যেই 50 বছর অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী 50 বছর উপলক্ষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই ফ্লাইট টেস্ট বলা হচ্ছে, এই ফ্লাইট টেস্টের আয়োজন করা হয়েছে। এবং এরই মধ্যে বিমান আপনি যে দেখতে পাচ্ছেন যে বিমানের একটি বেশ 2টি টিম এখানে 50 এবং আরেকটি বিমান আরেক টিম বলা হচ্ছিল যে C-130 এবং 5টি বিমানের সমন্বয়ে গঠিত ফরমেশন, এই ফরমেশনে এরই মধ্যে উড়ে গেছে। এবং আরেকটি বিমান আপনারা একটু আগে দেখেছেন 50 লেখা, সেখানে 19টি PT-6 বিমান অংশ নিয়েছে। এবং এরপর পরে আরও কয়েকটি আয়োজন রয়েছে এখানে, এবং সেই আয়োজনের জন্য অপেক্ষা করা হচ্ছে। মূলত তেজগাঁও এই বিমানবন্দর, পুরাতন বিমানবন্দর মূলত এই আয়োজন করা হয়েছে। বলা হচ্ছে যে আজকে বিমান বাহিনীর 50 বছর উপলক্ষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। এবং আপনারা প্রথম বিমানের প্রথম যে ফেজটা দেখতে পেয়েছিলেন, সেই বিমানে C-130 এবং 5টি K-8W বিমানের সমন্বয়ে যে ফরমেশন দেখতে পেয়েছেন, সেই ফরমেশনের লিডার হিসেবে ছিলেন C-130 বিমানে রয়েছিলেন উইং কমান্ডার হাবিব এবং উইং কমান্ডার চৌধুরী। এবং আরেকটি যদি বলি তৃতীয় ধাপের যে আয়োজন, সেই তৃতীয় ধাপের আয়োজন এখন হচ্ছে এখানে হেলিকপ্টারের সমন্বয়ে এই আয়োজনটি রাখা হয়েছে। বলা হয়েছে যে এই 3টি বেল 212 এবং 3টি MI-17 হেলিকপ্টারের সমন্বয়ে এখানে একটি ফরমেশন রাখা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মিজান এবং তার সাথে রয়েছেন ফ্লাইং লেফটেন্যান্ট নাইম। এবং এর পরপরই আরও একটি আয়োজন রয়েছে এই বিমান বাহিনী 50 বছর পূর্তি উপলক্ষে। সেই হেলিকপ্টারের যে মহড়া, সেই মহড়া চলছে। এর আগে আরেকটি 50 লেখা যেই বিমানের অবয়ব আপনারা দেখতে পেয়েছেন, সেখানে নেতৃত্ব দিয়েছেন উইং কমান্ডার মিসবা এবং স্কোয়াড্রন লিডার মাহমুদ। তাদের নেতৃত্বে মূলত সেই 50 লেখা বিমান বাহিনী, যেহেতু 50 বছর, সেই 50 আকাশে সেই প্রদর্শনী বিমান বাহিনীর যে বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো সেই প্রদর্শনী করেছেন। এবং আরেকটি আয়োজন এখন
এখন শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সেখানে বলা হচ্ছিল জঙ্গি বিমান, যদি সাধারণ ভাষায় বলি, সেই জঙ্গি বিমানের নেতৃত্বে মূলত এখানে নানান ধরনের রং বেরঙের যে ধোঁয়া, সেই ধোঁয়া উড়ানো হচ্ছে এবং 3টি হেলিকপ্টার রয়েছে সামনে। যদি বলি সামনে 4টি বিমানের MiG-29 বিমান, যে জঙ্গি বিমান রয়েছে, সেই জঙ্গি বিমান দেশে মনোমুগ্ধকর যে জন্মবার্ষিকী অথবা প্রতিষ্ঠা বার্ষিকী সেটি উদযাপন করা হচ্ছে। এই কিছুক্ষণের মধ্যেই মূলত এই একটি MiG-29 এবং 4টি F-7 যুদ্ধ বিমানে গঠিত এই ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মনির এবং উইং কমান্ডার মোস্তাফিজ। তাদের নেতৃত্বেই মূলত সে আয়োজন হচ্ছিল এবং সবশেষ এখন যে আয়োজনটি রয়েছে, অর্থাৎ এই আজকের এই বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিক্টোরি, অর্থাৎ সেই ভিক্টোরির জন্য সবগুলো যে বিমান রয়েছে যারা এরই মধ্যে প্রদর্শনীতে অংশ নিয়েছেন, তারা তাদের নেতৃত্বে একসাথেই মূলত একটি ভিক্টোরি, একটি যে বলি অবয়ব তৈরি করা হবে এবং সেই আয়োজনও এখন শেষ মুহূর্তে চলছে। মূলত আজকে বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশ বিমান বাহিনীর স্বাধীনতা পরপরই যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন বিমান বাহিনী কিলো ফ্লাইট নামে বিমান বাহিনী যাত্রা শুরু হয়েছিল। সেই বিমান বাহিনী গত 50 বছরে বিভিন্ন সাফল্যের অভিযান তারা পরিচালনা করেছিলেন এবং মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান অনেক বেশি ছিল এবং সেই বিষয়ে মূলত স্মরণ করা হচ্ছে। এবং আজকে এই তেজগাঁও যে বিমানবন্দর রয়েছে, অর্থাৎ এই পুরাতন বিমানবন্দর, সেই পুরাতন বিমানবন্দরে এই দিনটি উপলক্ষে, এই দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সকালে ফ্লাই ফেস্ট, সেই ফ্লাই ফেস্ট পরপরই সন্ধ্যা নাগাদ এখানে বলা হচ্ছে যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন শিল্পী অংশ নেবেন এবং এর মধ্যে MiG-29 যে বিমানটি রয়েছে, সেই বিমানটির প্রদর্শনী হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। মূলত সেই বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি বিমান বলা হচ্ছে এটাকে এবং সেই MiG-29 বিমানটি এখন পরিচালনা করছেন গ্রুপ ক্যাপ্টেন মনির এবং উইং কমান্ডার মোস্তাফিজ। তারা এই ফরমেশনটি তৈরি করছেন। মূলত ভিক্টোরি কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। অনেক শব্দের কারণে হয়তো আপনারা আবার কথা শুনতে পাচ্ছেন না, কিন্তু এই তেজগাঁর চারপাশে সেই MiG-29 বিমান ভিক্টোরির অবয়ব তৈরি করছেন এবং এর মাধ্যমে বিমান বাহিনীর 50 বছরের যে সাফল্য, বিমান বাহিনীর যেই গত 50 বছরের বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা, বাংলাদেশ বিমান বাহিনীর সাফল্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর গত 50 বছরে তারা যে অবদান রেখেছেন এবং আগামী দিনে তাদের যে সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতা আলোকেই মূলত এই ফ্লাই ফেস্টের আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় 35টি বিমান এবং হেলিকপ্টার অংশ নিয়েছেন এবং যার মাধ্যমে এরই মধ্যে সেই আয়োজন সমাপ্ত হয়েছে। মূলত 4টি আয়োজন ছিল এখানে। প্রথম দফায় বলা হয়েছিল যে, যদি আমি আপনাকে আরেকবার পুরো বিষয়টি আপনাকে জানাতে চাই, যে প্রথমবার ছিল যে C-130 এবং 5টি K-8W বিমানের সমন্বয়ে একটি ফরমেশন তৈরি করা হয়েছিল। এর পরপরই 19টি PT-6 এবং বিমানের মাধ্যমে যে 50টি হেলিকপ্টারের মাধ্যমে বিমান বাহিনীর যে 50 বছর, সেই 50 বছর ফুটিয়ে তোলা হয়েছে। এর পরপরই MiG-29 যে বিমান রয়েছে, সেই বিমানের মাধ্যমে ভিক্টোরি, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর যে সাফল্য, যে অবদান, সেই অবদানকে স্মরণ করার জন্য এবং সে বাংলাদেশ বিমান বাহিনীর সাফল্যকে এবং বাংলাদেশ বিমানের সক্ষমতাকে তুলে ধরার জন্য MiG-29 বিমানের মাধ্যমে মূলত ভিক্টোরি, সেই অবয়ব আকাশে তুলে ধরা হয়েছিল। এবং আজকের এই বিমান বাহিনীর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে মূলত আয়োজন করা হয়েছিল এবং সেই 4.5 মিনিটের যে আয়োজন, সেই আয়োজন এরই মধ্যে সমাপ্ত হয়েছে এবং বলা হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে আজকে এই দিনটি উপলক্ষে মূলত আজকে সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, যেখানে বাংলাদেশের বিমান বাহিনীর নানান সাফল্যের তথ্য এবং সে সঙ্গে বাংলাদেশ সরকারের বিমান বাহিনীর জন্য গত 12 বছর সেই 12 বছরের যে সরকার যে অবদান, সেই অবদান এখানে তুলে দেওয়া হবে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে মূলত বিমান বাহিনীর তরফ থেকে এখানে বলা হয়েছে প্রত্যেক বছরই তারা মূলত আয়োজন করেন। এবার আয়োজনের বিশেষ গুরুত্ব ছিল। একটু আপনাকে
ছবি তো যদি একটু দেখাতে চাই যে এরই মধ্যে আয়োজন যদি শেষ হয়েছে, এখন মূলত যে হেলিকপ্টারগুলো, যে 35টি বিমান এবং হেলিকপ্টার এই আয়োজন অংশ নিয়েছিলেন, তারা এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দরের পাশেই তাদের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে তারা চলে যাচ্ছেন। এবং আজকের দিনের যে আয়োজন, সেই আয়োজনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। এবং সকাল থেকে মূলত তেজগাঁও এবং সারা বাংলাদেশের এই বিমানগুলো 35টি বিমানই সারা বাংলাদেশের আকাশেই তারা উড্ডয়ন করেছেন এবং সেখানে তারা তাদের বিমান বাহিনীর যে অবদান, বিমান বাহিনীর সাফল্য এবং বিমান বাহিনীর যে আজকে ফ্লাই ফেস্ট সেগুলোরও এক ধরনের মহড়া তারা দিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখছি, বিমান বাহিনী গত 50 বছরে মুক্তিযুদ্ধে যেমন সমান অবদান রেখেছেন, ঠিক গত 50 বছরে তারা বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো যে ধরনের যে সময় যে ধরনের দুর্যোগ এসেছিল, সেই সময় তারা তাদের সক্ষমতা অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন এবং সেই অবদানের কথা, সেই সাফল্যের কথা তারা বারবার তুলে ধরেছেন। তন্ময়। আরফিন শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ বিমান বাহিনীর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যুক্ত হয়েছিলাম মনোজ্ঞ ফ্লাই পাস্টে, মাত্র সেটা শেষ হয়েছে। দর্শক, সংবাদের রিপোর্ট জানিয়েছি আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। আরও একবার দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিমানবন্দর দেখেই একটি আজ করতে পারেন বাংলাদেশের যে উন্নয়ন। এর বাইরেও কিন্তু আমাদের বিমান বহরে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বিমান যেটা ড্রিমলাইনার 9, ড্রিমলাইনার 8 এগুলা সংযোজিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, তারই নেতৃত্বে আজকে এই অত্যাধুনিক বিমান বহর। আমাদের বিমানবন্দরগুলা যে কাঙ্ক্ষিত সেবা যাত্রীদের, বিশ্বের অন্যান্য বিমানবন্দরে যে ধরনের সেবা দেওয়া হয়, এই কোভিডের মধ্য দিয়েও আমাদের বিমানবন্দরের সেবা অব্যাহত রয়েছে। সেই কারণে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছেন আমাদের বিমানবন্দর সম্মানিত চেয়ারম্যান সাহেব, এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম সাহেব আছেন। এই কোভিডের মধ্য দিয়েও যে সেবা আমরা কোনোদিন একদিনের জন্য বন্ধ করিনি, আমাদের বিমানও আমরা চালু রেখেছি। সামগ্রিক অর্থে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ আজ অনেক দূর অগ্রসর। আমাদের অর্থনৈতিক ভিত শক্ত হয়েছে, আমরা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি। বিদেশে দেশে আমাদের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর 75তম জন্মদিনে আমাদের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হন, তার নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ এবং বঙ্গবন্ধুর যে দর্শন, বঙ্গবন্ধুর যে লক্ষ্য, স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলা রূপ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 2041 সনে যে টার্গেট রেখেছেন, সেই টার্গেট ফিল আপ করার ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ 6টি সংস্থা আমরা যৌথভাবে কাজ করে আমরা সেই টার্গেট অর্জনের ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় সামনের কাতারে সৈনিক হিসাবে কাজ করবে। এটাই মাননীয় প্রধানমন্ত্রীর 75তম জন্মদিনে আমাদের প্রতিশ্রুতি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দীর্ঘজীবী হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, সচিবালয়ে ব্রিফ করছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ঠিক সেখানে। কোম্পানিগুলোর কমিশন কমিয়ে আনা ও পুলিশি হয়রানি বন্ধ সহ 6 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট ডেকেছেন অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারের গাড়ি চালকরা। অ্যাপ বেসড ড্রাইভার্স ইউনিয়ন অফ বাংলাদেশ সংগঠনের ব্যানারে এই কর্মসূচির আহ্বান করা হয়েছে। সংগঠনের নেতারা জানান, কর্মবিরতি সোমবার দিবাগত রাত 12টা থেকে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত চলবে। মঙ্গলবার সকাল 10টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করে তারা। মানববন্ধনের দাবি বাস্তবায়নে 1 সপ্তাহের আলটিমেটাম দেন তারা। চট্টগ্রামের আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজের 4 ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সাদিয়া ইসলামিয়া কলেজের ছাত্রী তিনি। সোমবার রাত 10:30টার দিকে আগ্রাবাদ মাজার গেট এলাকায় ড্রেনে পড়ে যাওয়ার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। 4 ঘন্টার চেষ্টার পর সাদিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামিয়া কলেজের ছাত্রী সাদিয়া তার মামার সাথে আগ্রাবাদ এলাকার মার্কেট থেকে চশমা কিনে বাসায় ফিরছিলেন। ফুটপাত ধরে হাঁটার সময় পা পিছলে খোলা ড্রেনে পড়ে যান তিনি। তাকে উদ্ধারের সঙ্গে থাকা মামা ড্রেনে ঝাঁপ দিলেও তিনি ব্যর্থ হন। এর আগে গেল মাসে মুরাদপুরে ড্রেনে পড়ে এক সবজি বিক্রেতা নিখোঁজ হয়েছিলেন। 1 মাসেরও বেশি সময়েরও তার কোনো খোঁজ মেলেনি।
নালার ভিতরে পড়ে সে তার বাম হাতটা জাগিয়ে আকুতি জানিয়েছিল তাকে উদ্ধার করার জন্য। তার মামা ঝাঁপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে আপ্রাণভাবে, কিন্তু ইতিমধ্যে ময়লার স্তূপের ভিতরে সাদিয়া হারিয়ে যায়। মাটি কি খুশি ভিতরে ঢুকছি, ঢোকার পরে আপনারাই দেখেছেন আমার ডুবুরি প্রায় 20 মিনিট পরে ওকে শ্বাস করে ভিতর থেকে নিয়ে এসে প্রায় 70 ফিট ভিতরে চলে গেছিল। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা সংকট কাটিয়ে উঠে নেত্রকোনার দুর্গাপুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ঢল নেমেছে। পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। যদিও পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। ফ্রান্সের লিও শহরে এক খাবার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজ টুইটারে প্রকাশ করেছে লিও ম্যাগ। দেখা যায় ভিড়ের মধ্যে প্রেসিডেন্টের ঘাড়ের উপর ডিম পড়লে ম্যাক্রোকে ঘিরে ধরে নিরাপত্তা বাহিনী। পরে ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে আটক করতে দেখা যায়, তবে ঘটনার উদ্দেশ্য এখনো জানা যায়নি। জাপান সাগরে মঙ্গলবার সকালে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্র পতিত হয়েছে। চলতি মাসের শুরুর দিকে একই জলসীমায় নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল কিম প্রশাসন। দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার সংলাপের ইচ্ছা প্রকাশের কয়েকদিনের মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক মিসাইল হতে পারে বলে জাপানি গণমাধ্যম জানিয়েছে। এদিকে সোমবার পিংইয়ং এর জাতিসংঘের দূত কিম সং জানিয়েছেন, বৈরী নীতি অনুযায়ী অস্ত্র পরীক্ষা করার অধিকার রয়েছে উত্তর কোরিয়ার। এবার নিউজ 24 স্পোর্টস। আগামী 1 অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরকে সামনে রেখে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা ও এফসি থেকে ছাড়পত্র না পাওয়ায় নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফরওয়ার্ড এলিটা কিংসলেকে পাচ্ছে না বাংলাদেশ। 23 সদস্যের দল একমাত্র চমক আবাহনীর হৃদয়। এবার সাফ চ্যাম্পিয়নশিপে নেই গ্রুপ পর্ব, তাই 5 দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল যাবে ফাইনালে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কাশফুলের শুভ্রতার খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। ঋতুর রানী শরৎ। শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলার সাথে শুভ্র কাশবনে মৃদুমন্দ হাওয়ার দোলা। সেই শুভ্রতা মাখতে প্রিয়জনদের নিয়ে কেউ কেউ ছুটছেন কাশবনে, আনন্দের সাথে ঘুরছেন, তুলছেন ছবিও। চট্টগ্রামের অনন্য আবাসিক এলাকায় কাশবনে এখন প্রকৃতি প্রেমীদের ভিড়। আহদুল ইসলাম বাবুর ছবিতে, বাকিটা দেখুন শেখ জায়েদের রিপোর্টে। নীল আকাশে চলেছে সাদা মেঘেদের ভেলা। এই সাদা শুভ্রতা নেমেছে জমিনেও। সময় এখন শরৎকাল। বিস্তীর্ণ কাশবনে স্নিগ্ধতা ছড়াচ্ছে কাশফুল। মৃদুমন্দ বাতাস দোলা দেয় রাশি রাশি ফুলে। আনন্দে ছুটোছুটি করছে ফড়িং, সেই আনন্দে সামিল অন্য বনফুলেরাও। এই সুন্দর টানছে সৌন্দর্য পিপাসুদের। চট্টগ্রামবাসী শরতের এই প্রাকৃতিক রূপ দেখতে পাচ্ছেন শহরের অনন্য আবাসিক এলাকায়। চট্টগ্রাম শহরের পাশেই আছে পতেঙ্গা সমুদ্র সৈকত, শহরে আছে ফয়েজ লেক কিংবা সিআরবির মতো সুন্দর জায়গা। কিন্তু শরতের কাশফুল দেখতে হলে আসতে হবে এই অনন্য আবাসিক এলাকায়। তাই সাধারণ মানুষ ছুটে আসছেন এখানে, তুলছেন ছবি, কাটাচ্ছেন সুন্দর একটু সময়। এক অন্যরকম আনন্দ যেন সবার চোখে মুখে। কাশফুলের মধ্যে এসে শরৎকালের যে অনুভূতিটা ওটা প্রকাশ হয় আর কি। একঘেয়েমিটা কাটাতে আমাদের এখানে আসা, কাশফুলের জায়গাটা দেখতে অনেক ভালো লাগছে। এটা একটা নতুন স্পট, সেই হিসেবে এখানে আসলে আমরা প্রথমবারের মতো পরিবার নিয়ে এসেছি। শরতের আগে পুজোর যে আগমনী বার্তা হিন্দুদের, সেটাই দেখার উপভোগ করা। প্রকৃতি প্রেমীরা বলছেন এখন কিছুটা নিয়ন্ত্রণে মহামারী। এই শুভ্রতায় সূচি হোক পৃথিবী, কেটে যাক ভয়।
সজীব পৃথিবীতে যেন নেওয়া যায় বুক ভরে উন্মুক্ত নিঃশ্বাস। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv-তে। ধন্যবাদ সবাই।